বেসিক যে এগুলো আছে আশা করি এগুলো বুঝেন, এগুলো এই জন্য আমি বলতেছি না, আমি শুধু প্রথমে শুরু করতেছি আপনার ওই বিভব ডিভাইডার রুলস আর তড়িৎ প্রবাহ ডিভাইডার রুলসটা দিয়ে। আশা করি এটা বুঝবেন। প্রথমত হচ্ছে দেখেন এখানে বিভবটা কীভাবে কোথায় বিভাজিত হবে আর কোথায় একরকম থাকবে। প্রথমে শ্রেণীবিন্যাসটা দেখেন, প্রথমে সিরিজেরটা দেখেন। সিরিজে আমাদের কি থাকে, রোধগুলা প্রথমটার প্রথম প্রান্ত তড়িৎ উৎসের সাথে যুক্ত থাকে এবং দ্বিতীয় প্রান্ত দ্বিতীয় রোধের সাথে যুক্ত থাকে, এবার একটার সাথে যুক্ত থাকে। ঠিক আছে, এখন এখানে যেটা ঘটবে, এখানে মনে করেন আমাদের বিভবটা হচ্ছে যে কে বি আর তড়িৎ প্রবাহটা হচ্ছে আই ধরে নিলাম আমরা। ঠিক আছে, এখন এখানে প্রথম আপনার R1-এ যে পরিমাণ আমরা তড়িৎ পাবো, ঠিক একই পরিমাণ তড়িৎ আমরা R2-তেও পাবো, R3-তেও পাবো। ঠিক আছে, কারণ এখানে প্রবাহটা কোনো দিকে বিভাজিত হয় নাই, তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে যে প্রবাহটা উৎপন্ন করব সেটা পুরো বর্তনী ঘুরে আবার তড়িৎ চালক আসলে তখন সেম একই পরিমাণ প্রবাহটা আমি পাবো, এটা কোথাও পরিবর্তিত হবে না। তারপরে হচ্ছে যে কি, কিন্তু আমাদের বিভবের বেলা কি হবে, বিভবের বেলা হচ্ছে এই বিন্দু থেকে এখানে যে বিভবটা দেওয়া থাকবে সেটা হচ্ছে এই বিন্দু থেকে এই বিন্দুর বিভব, পুরো বর্তনী বিভবটা হচ্ছে এ বি। কিন্তু এখানে আমি যদি এই বিন্দু আর এই বিন্দুর বিভবটা নির্ণয় করতে চাই এ বি, এখানে যে বিভবটা থাকবে ঠিক একই বিভবটা আমি কিন্তু এখানে পাবো না। আবার এখানে বি সি, এটা যদি সি ধরি আমরা, এখানে যে বিভবটা থাকবে এ বিতে যে বিভবটা থাকবে, বিভব পার্থক্য থাকবে, আমরা বি সি সেই পরিমাণ বিভব পার্থক্য আমরা পাবো না, কারণ এখানে এ এর বিভব, বি এর বিভব, সি এর বিভব কিন্তু একই না। তারপর এটা যদি ডি হয়, ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে যে কি এখানে এ এর বিভব, বি এর বিভব, সি এর বিভব, ডি এর বিভব কিন্তু একই রকম হবে। সেক্ষেত্রে আমাদের এ বি এর বিভব পার্থক্য, বি সি এর বিভব পার্থক্য, সি ডি এর বিভব পার্থক্যটাও কি হবে না, একই রকম হবে না। পুরো বর্তনী বিভব যেটা থাকবে সেটা হচ্ছে এডি এর সমান। এডি এর যে বিভব পার্থক্য থাকবে আমার পুরো বর্তনী, কারণ হচ্ছে এখানে এর মাঝে এরপরে এখানে আর এখানে কোনো রোধ আমাদের সংযুক্ত না, সেই ক্ষেত্রে পুরো বর্তনীর যে বিভবটা সেটা আমরা এডিতে পাবো। কিন্তু এ বি, বি সি আর সি ডি এর বিভব কী হবে, বিভাজিত হবে, মানে মোট বিভবটা এখানে বি1, বি2, বি3-তে বিভাজিত হবে। তার মানে হচ্ছে যে কি শ্রেণীতে বিভবটা কি হয়ে যায়, বিভক্ত হয়ে যায়, কিন্তু তড়িৎ প্রবাহটা একই রকম থাকে। আশা করি বুঝছেন এটা। তারপরটা দেখেন, তারপরটা হচ্ছে যে কি আমার তারপরটা হচ্ছে এই তড়িৎ বিবাহ কোথায় বিভাজিত হবে। আচ্ছা, আমরা একটা এখন প্যারালাল দেখি, প্যারালালে কি হয়। এখানে বিভবটা ধরে নিলাম আমরা বি, আর এখানে মোট তড়িৎ প্রবাহটা ধরে নিলাম আই। এখন তড়িৎ প্রবাহের একটা ধর্ম হচ্ছে সেটা যতগুলো পথ পাবে ততগুলো পথে সে বিভক্ত হয়ে যাবে, অর্থাৎ এখানে আসার পরে তড়িৎ প্রবাহটা এইদিকে যাবে, এইদিকেও যাবে, এইদিকেও যাবে, তিনটার দিকেই যাবে। ঠিক আছে, এখন তিনটার দিকে যাওয়ার সময় সে কি বিভাজিত হবে না, অবশ্যই হবে। মনে হয় আমার এখানে আই নিয়ে আসলো, সে এখানে R1, R2, R3 তে কী হবে, বিভক্ত হয়ে যাবে। তখন এখানে আমার এই তড়িৎ প্রবাহ এখানে R1-এর জন্য আমার প্রবাহটা হবে I1, R2-এর জন্য হবে I2, আর R3-এর জন্য হবে I3। অর্থাৎ আমার কথা হচ্ছে যে কি শ্রেণীতে আমার তড়িৎ প্রবাহটা একই রকম থাকে, কিন্তু প্যারালালে সেটা কি হয়ে যায়, বিভক্ত হয়ে যায়, একই রকম থাকে না। আর এটার কারণ হচ্ছে যে কি আমাদের তড়িৎ প্রবাহের ধর্মটা হচ্ছে কি, সেটা যতগুলো পথ পাবে ততগুলো পথে সে
চলার চেষ্টা করবে যদি ওই পথটা কি থাকে, আমার তড়িৎচালক উৎসের সাথে যুক্ত থাকে। যদি তড়িৎচালক উৎসের সাথে যুক্ত যদি না থাকে তাহলে সেখানে বিয়োজিত হবে না, সেই পথ দিয়ে তড়িৎ প্রবাহিত হবে না। ঠিক আছে, এখন এখানে তড়িৎ প্রবাহের মানটা হবে যে I1 ইকুয়াল টু হবে, আর এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে বিভব। বিভবটা কীরকম, আমার এইখান থেকে যে বিভব এখান থেকে শুরু হয়েছে, এখানে যে বিন্দু এখানে একই রকম আছে, এখানেও ঠিক একই রকম, মানে হচ্ছে যে কি আমার R1 এর জন্য AB প্রান্ত, R2 এর জন্য AB প্রান্ত, R3 এর জন্য AB প্রান্ত। তার মানে হচ্ছে যে আমার এখানে তাদের কি শুরু বিন্দু আর শেষ বিন্দুটা একই রকম থাকতেছে, যেহেতু তাদের বিভব পার্থক্য আমার একই রকম হবে, অর্থাৎ এখানে BA BBটা হবে তাদের বিভব পার্থক্য। তাহলে যেহেতু তিনটার ক্ষেত্রে একই রকম আসতেছে মানগুলো BA BB, তাহলে সেক্ষেত্রে আমার তিনটার ক্ষেত্রে বিভবটা কি থাকবে, একই রকম থাকবে। অর্থাৎ হচ্ছে যে কি শ্রেণীতে আমার বিভবটা বিভক্ত হবে কিন্তু প্যারালালে বিভক্ত হবে না, আর শ্রেণীতে তড়িৎ প্রবাহটা একই রকম থাকবে কিন্তু প্যারালালে সেটা বিভক্ত হয়ে যাবে। আর এখানে শ্রেণী আমি সিরিজে যে তড়িৎ প্রবাহ বিভক্ত হওয়ার কাছে, আর সিরিজের ক্ষেত্রে এটা হবে বিভক্ত হবে যে কি আমার B1টা হবে IR1 I বাই B ইকুয়াল টু I, ঠিক আছে। B2টা হচ্ছে যে কি IR2, আর B3টা হচ্ছে IR3, ঠিক আছে। আর সিরিজে তড়িৎ প্রবাহটা হবে যে কি I1 ইকুয়াল টু B বাই R1, I2 ইকুয়াল টু B বাই R2, R3 ইকুয়াল টু হচ্ছে যে কি B বাই R3। অর্থাৎ হচ্ছে যে কি আমার এখানে যে তড়িৎ প্রবাহটা সেটা হচ্ছে যে কি মোট বিভব, আর এটা রোধের সমান। এখানে যে তড়িৎ প্রবাহটা পাবো, এখানে যে তড়িৎ প্রবাহটা পাবো সেটা হচ্ছে মোট বিভব আর এই রোধটার ভাগফলের সমান, ঠিক আছে। অর্থাৎ এখানে R3 তো একই রকমভাবে আমার এখানে যে বিভবটা থাকবে, মোট বিভবটা থাকবে, তাকে যদি আমি এই রোধটা দিয়ে ভাগ করি তাহলে আমি আইটা পাচ্ছি। তাহলে আমার কথা হচ্ছে যে কি আমার এই রুলসটা আশা করি বুঝছি, বিভব ডিভাইডার রুলস আর হচ্ছে যে তড়িৎ প্রবাহের ডিভাইডার রুলসটা। এবার আসেন মূল কাজে, এবার এটা আমরা দেখি। এখন কথা হচ্ছে আমাদের সাধারণ যে বর্তনীগুলো আছে সেগুলো আশা করি বুঝেন, সেগুলোর মধ্যে কোনো সমস্যা হওয়ার কথা না। এখানে সমস্যা হইতেই পারে, স্বাভাবিক এটা, কারণ হচ্ছে আমি উত্তরটা ভালো করে আপনাদের পড়ানোর সুযোগটা ছিল না, সময়টা ছিল না। আচ্ছা দেখেন এখন দেখেন প্রথমত হচ্ছে আমাদের এখানে তড়িৎটা আসবে I, আসার পরে সেটা এই পথ দিয়ে যাবে, যাওয়ার পরে R1 অতিক্রম করবে। R1 অতিক্রম করার পরে তখন এখানে এটা দুইটা পদ এই বিন্দু আসে, সেটা কি দুইটা পদ বিভক্ত হয়ে গেছে, একটা হচ্ছে R3 আর একটা হচ্ছে R2। এখন R3টা সোজা কোথায় চলে আসছে, আবার এখানে চলে আসছে, তার মানে এটার আর কোনো কাজ নাই, R3 কোনো কাজ নাই। কিন্তু R2টা কিছু দূর যাওয়ার পরে সেটা আবার দুইটা পদে বিভক্ত হচ্ছে, একটা হচ্ছে R4 আর একটা হচ্ছে R5। R5টা আবার কিছু দূর যাওয়ার পরে R6 এর সাথে মিলিত হয়েছে, তার মানে হচ্ছে এখানে আর এই পদটা আমরা এটা এবিসি দিয়ে শনাক্ত করলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা এখানে এই বিপদে এটা সোজা চলে গেল, তারপর হচ্ছে এখানে এটা R2টা এসি পদ যা এসি সি বিন্দু আসার পরে সেটা কি হয়েছে, দুইটা পদ বিভক্ত হয়েছে, একটা হচ্ছে সি থেকে বি আর একটা হচ্ছে সি থেকে এখানে বি। সি থেকে বি এখানে বিতে আসার সময় এখানে তার ডি বিন্দুতে আর একটা রোধ সে অ্যাড করে, তার মানে হচ্ছে এই দুইটা আছে শ্রেণীতে, সি ডি আর বিডি এই দুইটা আছে শ্রেণীতে। তাহলে এখানে আমাদের এটা যদি তুল্য রোধটা আমরা নির্ণয় করতে, আচ্ছা আমরা যদি এটা সাধারণভাবে আঁকতে যাই, যদি নর্মালি চিত্র আমরা যেভাবে আঁকি সেভাবে যদি আঁকতে যাই তাহলে এটা বিষয়টা হবে যে এরকম, এখানে R1টা আসলো, এখানে R1টা আসলো, R1টা আসার পরে সেটা কি হলো, দুইটা পদে বিভক্ত হলো। ঠিক আছে, এখানে এই R2টা, এখানে R1 R2 R3, ঠিক আছে। R2টা আবার কি করলো, সেটা আবার দুইটা পদে বিভক্ত হলো। এখন এই দুইটা পদ, একটা R4 একটা R5, R5টা আবার R6 এর সাথে যুক্ত হয়েছে, ঠিক আছে। যুক্ত হওয়ার পর তারা এই R4 আর R6 এই R5 R6 দুইটা মিলে একসাথে আবার কি বিন্দুতে মিলিত হলো,
ঠিক আছে, এটা আবার কার সাথে মিলিত হয়েছে, আর3 সাথে মিলিত হয়েছে। তাহলে বিষয়টা হচ্ছে কীরকম, এখানে এই R5 আর R6 শ্রেণীতে আছে, R5 আর R6 শ্রেণীতে আছে। তারপর হচ্ছে এই R5 আর R6টা আবার R4 এর সাথে কিসে আছে, প্যারালাল আছে। ঠিক আছে, তারপরে এই পুরো অংশটা এই R2 এর সাথে শ্রেণীতে, বুঝছি তো বিষয়টা, এই পুরো অংশটা R2 এর সাথে শ্রেণীতে আছে। এখন তারপর হচ্ছে যে কি, এই পুরো অংশ এটা এই বি বিন্দুতে, অর্থাৎ কি R3 এর সাথে প্যারালালে আছে। এখন আপনার প্রশ্ন হতে পারে যে আমি তো এটা ব্যবহার করতে পারতাম, এই R3 R2 শ্রেণীতে ধরলাম, তারপর R6 R5 শ্রেণীতে ধরলাম, তারপর এটার সাথে আমি প্যারালালে দিয়ে দিলাম, হয়ে গেল। আমার তো সহজ না, এটা হবে না। কেন হবে না? কারণ হচ্ছে যে আমার এই প্রবাহের দিকটা দেখতে হবে। এখানে এই বিন্দুতে আসে, সেটা এইখানে গেছে, এখানে যাওয়ার পরে সে এইখান থেকে আমার এখানে যা পাইছি সবগুলো R2 থেকে আসছে। R2 থেকে কীভাবে আসলো, R2-তে আসে সি বিন্দুতে আসে, সেটা বিভক্ত হলো R4 R5, R5টা আবার কি R6 পথে গেল। তো এখন কিন্তু R3টা সোজা কিন্তু সে কিন্তু তড়িৎ চালক শক্তির কাজ চলে আসছে, এদের সাথে আর এর কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, তো অর্থাৎ বোঝা যাচ্ছে যে আমার এখানে যেহেতু R2টা এর সাথে বিভক্ত হয়েছে, তার মানে এখান থেকে যা R2 থেকে যা উৎপন্ন হবে সেটা R3-র সাথে প্যারালালে থাকবে। তাহলে তখন আমাদের এখানে প্রথম রুটটা কি হবে, এই R5 R6 এর সিরিজে বেরোতে RS, ঠিক আছে, RS1 ধরে নিলাম এটা আমরা। ঠিক আছে, এই এই যে তখন এই RS1টা এই R4 এর সাথে কিসে আছে, প্যারালালে আছে। তখন আমি এটা কি পাবো, 1/RS1 প্লাস 1/R4 ইকুয়াল টু 1/RP 1 ধরে নিলাম। এখান থেকে এই RP1 এর মানটা বের করার পরে এই RP1 মানে হচ্ছে এই পুরোটা, RP1 মানে হচ্ছে এই পুরো এইটা যখন আমরা বের করব, এটার সাথে আমরা দেখতেছি কিসে আছে, শ্রেণীতে যুক্ত আছে। তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এটার সাথে এই RP1 যেটা পাবো সেটাকে আমি যদি R2 এর সাথে যুক্ত করি, তাহলে আমি RS2টা পাচ্ছি। ঠিক আছে, এই RS2 এটা আবার এই RS2 হচ্ছে এই পুরো এটা আবার কার সাথে যুক্ত আছে, এই R3 এর সাথে যুক্ত, কিসে যুক্ত আছে, প্যারালালে যুক্ত আছে। তাহলে তখন আমার এটার রোধটা হবে যে কি এরকম, R1/R3 প্লাস 1/RS2 ইকুয়াল টু 1/, এটা আমরা RP ধরে নিলাম যেহেতু আর প্যারালাল নাই। ঠিক আছে, এটা হলো যে এটা কি, এখানে RPটা হচ্ছে কি পুরো এই অংশটার রোধটা আমরা বের করলাম। এই পুরো অংশটা আবার R1 এর সাথে কিসে আছে, R1 এর সাথে শ্রেণীতে আছে। বুঝেন বিষয়টা, R1 এর সাথে কিসে আছে, শ্রেণীতে। কারণ R1 থেকে এইগুলো পাইছি আমি, R1 থেকে এই পুরো অংশটা এই R1 এর সাথে যুক্ত আছে। এই R1 এর একটা প্রান্ত এটার সাথে যুক্ত আছে, এই পুরো এটা আর একটা প্রান্ত কার সাথে যুক্ত আছে, তড়িৎচালক উৎসের সাথে যুক্ত আছে। তার মানে এটা বুঝতে হবে যে আমার এটা কিসে আছে, শ্রেণীতে আছে। তো সেই ক্ষেত্রে আমার এখানে RS1টা মানে RS ধরে নিলাম, RSটা হচ্ছে আমার কি তুল্যরোধ, RS ইকুয়াল টু কি হবে, RP প্লাস R1। তাহলে আশা করি বুঝছেন এখান থেকে আমাদের কীভাবে রোধটা কীভাবে বের করতে হবে। আশা করি জিনিসটা ক্লিয়ার। ঠিক আছে, এটা গেল। এবার আসেন পরেরটা, এখানে আসেন। এখানে জিনিসটা ভালো করে লক্ষ্য করেন, সেটা হচ্ছে আমাদের কিন্তু আগে এখানে দেখেন, এটা কিন্তু এখানে আসি বিভক্ত হয়েছে কয়টা পদ, দুইটা পদে বিভক্ত হয়েছে। কিন্তু এই R1টা এখানে আসি, এখান থেকে তড়িৎ প্রবাহটা আসলো I আসলো, আসি R1 পথ অতিক্রম করার পরে সেটা তিনটা পদে বিভক্ত হয়েছে, তিনটা পদে বিভক্ত হয়েছে। তিনটা পদে বিভক্ত হলে এটা কি কি পদে বিভক্ত হলো, R2 R3 R4। ঠিক আছে, আগের মতো আমাদের আগের যেটা ছিল R2টা সোজা কোথায় চলে আসছে, তড়িৎ চালক উৎসের সাথে যুক্ত হয়ে গেছে। এখানে আবার এই এখানে R3টা R5 হয়ে কোথায় আসছে, R4 এর সাথে যুক্ত হয়েছে। কোন আমরা এটা আবার ABCD দিই, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। R3টা R5 হয়ে R5 এর সাথে শ্রেণীতে যুক্ত হওয়ার পরে সেটা আসি আমার সি বিন্দুতে আসি R4 এর সাথে যুক্ত হয়েছে। তার মানে হচ্ছে এই বিন্দু আর সি বিন্দুটা হচ্ছে R3 R2 R5 এর এবং কি
থ্রি আর R5 এর যে শ্রেণীতে আমরা যে মানটা পাবো সেটা R4 এর সাথে এ বিন্দু আর সি বিন্দুতে প্যারালাল আছে। তার মানে হচ্ছে এখান থেকে এটা আমরা এটা আর এটা শ্রেণীতে আছে, এটা এটার সাথে পুরোটার সাথে প্যারালাল আছে। তারপর হচ্ছে এই অংশটা আসি আবার কি একটা বিন্দুতে মিলিত হয়ে সেটা R6 হয়ে বি বিন্দুতে আসছে। তার মানে হচ্ছে এই পুরো অংশটা R6 এর সাথে শ্রেণীতে আছে। বুঝছি বিষয়টা? ক্লিয়ার? তারপরে আসেন, তারপর এই R6 এটা পুরো অংশটার সাথে নিয়ে বি বিন্দুতে আসে যুক্ত হয়েছে। এইটার শুরু কোন জায়গায়? এই বিন্দুতে। শুরু কোন জায়গায়? এই বিন্দুতে। শেষ কোন জায়গায়? বি বিন্দু। তার মানে হচ্ছে এই পুরো অংশটা এই R2 এর সাথে কিসে আছে? প্যারালালে আছে। ক্লিয়ার? বুঝছি আশা করি। তারপরে হচ্ছে যে কি এই প্যারালাল পুরো এখান থেকে এই অংশটার রোধটা বের করার পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই অংশের সাথে কি করে দিব? যোগ করে দিব। কারণ এই পুরো অংশ এটা আগের মতোই এই R1 এর সাথে কিসে আছে? শ্রেণীতে আছে। তো এখন আমার যদি এটা পুরো রোধটা নির্ণয় করতে যায় তাহলে বিষয়টা কীরকম হবে দেখেন। তারপরে দেখেন এখানে তাহলে হচ্ছে কি আমাদের প্রথমত যেগুলো শ্রেণীতে আছে যে সেটা আগে দেখি। এই R3 আর R5, প্রথমে R3 প্লাস R5 ইকুয়াল টু RS1, ঠিক আছে। এটা বের করার পরে এটা এই R4 এর সাথে কিসে আছে? প্যারালালে আছে। তাহলে 1/RS1 প্লাস হচ্ছে 1/R4, এখান থেকে আমরা কি পেলাম? RP1টা পেলাম। RP1 এটা আবার বলছি এই R6 এর সাথে কিসে আছে? শ্রেণীতে আছে। তাহলে এখানে আমি RP1 প্লাস R6 ইকুয়াল টু কি পেলাম? RS2, ঠিক আছে। এই RS2 এটা আবার কি? RS2 মানে হচ্ছে যে কি এই পুরো অংশ এটা আবার কি R2 এর সাথে প্যারালাল আছে। তখন আমরা এটা কি করতে পারি? প্যারালাল যেহেতু আরেকটা আর নাই সেক্ষেত্রে আমরা এটা কি ধরে নিতে পারি? শুধু আর কি ধরে নিতে পারি। তাহলে RS2 প্লাস R2 এগুলো আমরা কি ধরে নিলাম? RP ধরে নিলাম 1/, ঠিক আছে। এখান থেকে RP যেটা পাবো সেটা আমরা কি করে দিব? এই R1 এর সাথে শ্রেণীতে আছে যেহেতু যোগ করে দিব। তাহলে আমার এখান থেকে রোধ দাঁড়ায় R ইকুয়াল টু অথবা R দেন অথবা RS দেন, কোনো ব্যাপার না, সেটা আপনার ইচ্ছে মতো দিলেন। RPগুলো আমরা কি লিখতে পারি? R1 প্লাস RP, ঠিক আছে। তাহলে আমার এটা হবে যে মোট তুল্যরোধ। আশা করি এই দুইটা বর্তনীর ক্ষেত্রে আমার কখনোই সমস্যা হবে না। যদি এটা ভালো করে বুঝে থাকেন, না বুঝলে আবার বলবেন, আমি আবার বোঝানোর চেষ্টা, কোন জায়গায় বুঝলেন না সেটা বলবেন, ঠিক আছে। এখান থেকে তুল্যরোধ বের করার পরে আমার তো তড়িৎ প্রবাহ বের করা সহজ, তড়িৎ প্রবাহ বের করতে পারবো, তার কারণ আমাদের বিভব তো দেওয়াই থাকবে প্রশ্নে। তারপর আরেকটা হচ্ছে যে কি, এখন মনে করেন যে আমাদের ক্ষমতা নির্ণয় করতে বললো, R1 এর ক্ষমতা নির্ণয় করতে বলতে পারে, R2 এর ক্ষমতা নির্ণয় করতে বলতে, R5 এর ক্ষমতা নির্ণয় করতে বলতে পারে। তখন আমরা কীভাবে নির্ণয় করবো এই বিষয়টা একটু ভালো করে লক্ষ্য করেন। সেটা হচ্ছে যে কি, আমি এখানে বলছিলাম কি, শ্রেণীতে যখন থাকবে তখন তড়িৎ প্রবাহটা একই রকম থাকবে, তড়িৎ প্রবাহের পরিবর্তন হবে না। তার মানে কিছু পরিবর্তন হবে? বিভবের পরিবর্তন হবে। আর যখন প্যারালালে থাকবে তখন বিভবের পরিবর্তন হবে না, কিসের পরিবর্তন হবে? তড়িৎ প্রবাহের পরিবর্তন হবে। তো তখন মনে করেন আমার এখানে R1 এর ক্ষমতাটা বের করতে বললো, R1 এর ক্ষমতাটা বের করতে বলছে, তাহলে আমি R1 এর ক্ষমতাটা কীভাবে বের করবো? আমরা জানি ফি ইকুয়াল টু, আমাদের সূত্র দুইটা আছে ক্ষমতার, একটা হচ্ছে ফি ইকুয়াল টু বি স্কোয়ার বাই আর আরেকটা হচ্ছে কি ফি ইকুয়াল টু কি আই স্কোয়ার আর। এখন আমরা কখন আমি একটা সূত্র ব্যবহার করে সবগুলো বের করতে পারবো, তবে কোন সূত্রটা ব্যবহার করলে আমাদের সহজ হবে, মানে মানটা সহজে বের করতে পারবো, সেটা শর্টকাট বের করতে পারবো, সেটা আমরা একটু দেখি। তাহলে বিষয়টা সেটা হচ্ছে আমাদের এখান থেকে তো আমি তুল্যরোধ ব্যবহার করে প্রবাহটা আয়ের মানটা বের করলাম। বের করার পরে আমার R1 কী বের করতে বলছে? R1 ক্ষমতাটা বের করতে বলছে। এখন আমাদের বলছিলাম কি শ্রেণীতে কখনো তড়িৎ প্রবাহ পরিবর্তিত হয় না।
তো সেই ক্ষেত্রে আমার R1-এ কি তড়িৎ প্রবাহের মানটা I1 হবে, আয়ের সমান হবে। R1-এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের মানটা কী হবে, আয়ের সমান হবে। তখন অর্থাৎ কথা হচ্ছে কারণ আমি যদি R1-এর ক্ষমতাটা ফি1 ধরে নিই, ফি1 ধরে নিই, তাহলে ফি1 এগুলো তখন আমার কি আসবে, ফি1 এগুলো আমার আসবে I স্কোয়ার ইন্টু R1। তার মানে হচ্ছে আমি আয়ের মানটা ব্যবহার করব, R1-এর মানটা ব্যবহার করলে আমার ফি1-এর মানটা বের হয়ে যাবে। আশা করি এটা বুঝছেন। তারপরে দেখেন, মনে করেন আমার বললো যে R3 এর R3 কি বললো, ক্ষমতাটা বের করতে বললো। তো R3-র ক্ষমতাটা বের করতে গেলে এখন একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে আমার এখানে তড়িৎ প্রবাহটা কি হয়ে গেছে, বিভক্ত হয়ে গেছে। তড়িৎ প্রবাহটা বিভক্ত হয়ে গেছে, তার মানে হচ্ছে AB দিয়ে যে প্রবাহটা পাবো আমি, এই R2, R4, R3, এই R6 এগুলোতে আমি সেম প্রবাহটা পাচ্ছি না। আবার এখানে যে মোট প্রবাহটা সেটাও পাচ্ছি না, কারণ আইটা আসে এখানে I1-এ বিভক্ত হয়েছে, আমি I1 ধরে নিলাম, আর এটা I2-তে বিভক্ত হয়েছে, I2 ধরে নিলাম। ঠিক আছে, এখন আমার I1-এর মানটা বের করতে হবে প্রথমত। তো আমি এত ঝামেলা না করে, কারণ হচ্ছে আমি I1টা বের করতে হলাম, বিভবটা বের করতে হবে, তো তারপরে গিয়ে আমার এই সূত্র এটা দিয়ে করতে হবে। তাহলে আমার এখানে I1টা বের না করে আমি ডিরেক্ট বিভবটা বের করব। বিভবটা আমার I1 বের করার জন্য তো বিভবটা লাগবে, তো বিভবটা বের করার পরে আমার I1টা বের করতে হচ্ছে না, বিভবটা বের করে আমি সেটা এই সূত্রটা দিয়ে কি করে দিব, ক্ষমতাটা বের করব। ঠিক আছে, এখন দেখেন যে বিষয়টা আমরা বি মানটা কীভাবে, আমরা এটার রোধটা বের করছি না, এখানে আমরা সূত্রটা দিয়ে কি, আমরা আগে RS এর সূত্রটা দিয়ে আমরা কি করছিলাম, এই RP এর সূত্র, এটা দিয়ে আমরা কি করছিলাম, এটার বিভবটা বের করছিলাম। তো এটার বিভবটা আমরা বের করছি। ঠিক আছে, এইটার রোধটা বের করছিলাম, এই পুরো অংশের রোধটা বের করছিলাম। এই পুরো অংশের যে রোধ, সেই রোধ আমরা শুধু এটা ব্যবহার করে বিভবটা বের করবো না, কিন্তু পুরো এবির সাথে যতগুলো রোধ যুক্ত আছে, এই বি অংশের সাথে যতগুলো রোধ যুক্ত আছে, সেটা প্যারালাল থাকুক, শ্রেণীতে যেটা থাকুক, যুক্ত আছে সবগুলো রোধটা আমরা কি করব, প্রথমত বের করব, তুল্যরোধ বের করতে হবে। তুল্যরোধটা বের করার পরে সেখান থেকে আমি মোট প্রবাহটা, কারণ হচ্ছে এখানে যে প্রবাহটা পাবো এই অংশে, মানে মোট যে প্রবাহটা পাবো সেটা কিন্তু আমার এই পুরো অংশেও ঠিক একই পরিমাণ প্রবাহটা পাবো। কারণ হচ্ছে যে কি, আমার প্রবাহটা এখানে, আমার কথা এটা হচ্ছে এরকম যে I ইকুয়াল টু I1 প্লাস I2, এই I1 আর I2 দিয়ে বিভক্ত হচ্ছে না, এই I1 আর I2 যোগফলটা হবে মোট প্রবাহের সমান। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার এই পুরো অংশে প্রবাহটা হবে কি আয়ের সমান। তার মানে হচ্ছে আমার পুরো অংশের প্রবাহটা আমরা জানি, আর এখান থেকে আমরা কি করছিলাম, আরপি এর মানটা আমরা বের করছিলাম। এই আরপি এর মানটা এখন আর আই এর মানটা ব্যবহার করে আমরা কি বি এর মানটা বের করতে পারবো না, অবশ্যই পারবো। বি এর মানটা তখন হবে যে কি, বি ইকুয়াল টু, আমরা জানি বি ইকুয়াল টু আইআর, বি ইকুয়াল টু আইআর, আইয়ের মানটা আমরা জানি, আর এখানে আর মানটা হচ্ছে কি পুরো এই অংশটা রোধ, এটা ব্যবহার করে বি এর মানটা বের করছি। বি এর মানটা বের করছি মানে কি, এই বি এর বিভবটা বের করছি। তো এখন এই বি এর বিভবটা বের করছি, এই বি এর বিভবটা ব্যবহার করে আমরা কি করতে পারবো, এখন R3 এর ক্ষমতাটা বের করতে পারবো। তার মানে আমি P2 সমান ধরে লিখতে পারি কি, আর P2 সমান আমরা জানি বি স্কোয়ার বার, তার মানে বি স্কোয়ার B1, আমার তো মোট এটা পরিবর্তিত হয়ে গেছে, B1 বাই R3। ক্লিয়ার? এটাকে আসলে বুঝবেন, ভালো করে খেয়াল করলে বুঝবেন, খেয়াল করে দেখিয়েন। তারপরে আসেন, এটা তো গেল। এখন এখান থেকে আমি মনে করেন এই অংশের ক্ষমতাটা বের করব। তখন এই অংশের ক্ষমতাটা বের করার জন্য আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এখন কিন্তু আমার প্রবাহটা কিন্তু চেঞ্জ হয়েছে, সেটা দেখছেন। তো এখন আমার এই অংশে যে প্রবাহ পাবো, ঠিক একই পরিমাণ প্রবাহ কিন্তু এখানে পাবো না আমরা, যে বিভক্ত হয়ে গেছে। কিন্তু এই বি অংশে যে বিভবটা পাবো, এই পুরো অংশে ঠিক একই পরিমাণ বিভবটা পাবো পুরো অংশে, কারণ এই বি এর সাথে এই পুরো অংশটা কিসে আছে, প্যারালাল আছে। তার প্যারালাল আমরা জানি বিভবের মানটা কি থাকে, সমান থাকে। তো সেই ক্ষেত্রে আমার এই অংশে যে বিভবটা পাবো, এই পুরো অংশটাতে আমরা ঠিক একই পরিমাণ বিভবটা পাবো। ভালো করে লক্ষ্য করবেন, এই বিভবটা পাচ্ছি। ঠিক আছে, এখন এই বিভবটা ব্যবহার করে আমি কি করতে পারবো, এই পুরো অংশের তড়িৎ প্রবাহটা বের করতে পারবো। এই অংশটার রোধ আমরা বের করছিলাম না, আর এই RS2 দিয়ে বের করছিলাম। তো তাহলে এখানে আমি কি করলাম, এই ক্ষমতাটা, এই তড়িৎ প্রবাহটা বের করলাম। ঠিক আছে, তড়িৎ প্রবাহ বের করার পরে
এরা যেহেতু এটা আর এটা পুরোটা যেহেতু শ্রেণীতে আছে, তার মানে এখানে যে প্রবাহ পাবো ঠিক একই পরিমাণ প্রবাহ পাবো, এটা এখানে পাবো। অর্থাৎ মোট এখানে অর্থাৎ কথা হচ্ছে কি, এই পুরো অংশের যে প্রবাহটা এখানে R2-তে ঠিক একই পরিমাণ প্রবাহ আমরা পাচ্ছি। আমরা প্রবাহটা কি ব্যবহার করে বের করছিলাম, এখানে যে বিভবটা ছিল, এই যে বিভবটা ছিল সেই বিভবটা ব্যবহার করে আমাদের এইখানে যে RS2টা ছিল, এই RS2টা ব্যবহার করে আমরা এখান থেকে কি করছিলাম, তড়িৎ প্রবাহটা বের করছিলাম। এই তড়িৎ প্রবাহটা আমরা জানি শ্রেণীর ক্ষেত্রে প্রবাহটা কখনো কি হয় না, পরিবর্তিত হয় না, প্রবাহটা একই রকম থাকে। অর্থাৎ কথা হচ্ছে যে আমি এখান থেকে যে প্রবাহটা এই আই টুটা বের করছি, সেই আই2টা এখানে যা থাকবে, R2-তে যা থাকবে এই পুরো অংশটাতেও সেম একই রকম থাকবে। এখন আমার ক্ষমতাটা দরকার কার, R2 এর ক্ষমতাটা দরকার। তো R2 এর ক্ষমতাটা আমরা ধরে নিলাম কি পি টু ধরে নিলাম, ঠিক আছে। পি2 ধরে নেওয়ার পরে তাহলে আমাদের এখানে, আচ্ছা পি2 তো আমরা আগে লিখছি, তাহলে এখানে আমি পি3 লিখি, পি3 ধরে নিলাম। পি3গুলো আমাদের কি, আমরা জানি যে কি, এখন যেহেতু আমাদের কি আছে, R2 এর মানটা আছে, আর এর মানটা আমরা প্রশ্নে দেওয়া থাকবে, আর মানটা দেওয়া আছে, আর এখান থেকে আমি কি করছিলাম, আই এর মানটা বের করছিলাম। তখন আমাদের আই এর মানটা ধরে নিয়েছিলাম কত, I2, তার মানে আই টু স্কোয়ার R2, তার মানে এখান থেকে পি3 এর মানে R2 এর ক্ষমতা অর্থাৎ পি3টা বের হয়ে গেল। ক্লিয়ার? বুঝছেন আশা করি, না বুঝলে বলবেন, সমস্যা নেই। তারপর হচ্ছে এরপরে আসেন, এরপরে হচ্ছে আমরা মনে করেন এই অংশটার কি করব, ক্ষমতাটা বের করব। এতগুলো ক্ষমতা বের করতে পারবো না প্রশ্নে, তারপরে আমি মনে করেন যে যদি কোনটা দিবে সেটা তো আপনি জানেন না, সেই জন্য সবগুলা ধাপে ধাপে দেখা দিচ্ছি কোনটা বের করতে হবে। তো মনে করেন R4 এর ক্ষমতাটা আমাদের বের করতে বললো, R4 এর ক্ষমতাটা আমরা কীভাবে বের করবো, বিষয়টা ভালো করে লক্ষ্য করেন। আমি বলছিলাম কি, এখানে যে প্রবাহটা পাবো ঠিক একই পরিমাণ প্রবাহটা এখানে পাবো, ঠিক আছে। এখন এখানে প্রবাহটা পাচ্ছি, তবে এখানে কিন্তু প্রবাহটা পাইলেও কিন্তু প্রবাহটা কি আসছে, এই I2টা এখানে আসে কি হয়ে গেছে, আবার দুইটা পদে বিভক্ত, এখানে I2টা এখানে আসি দুইটা পদে বিভক্ত হয়ে গেছে। তার মানে এখানে I2টা আমরা এখানে ব্যবহার করতে পারবো না, ব্যবহার করে আমার ক্ষমতাটা বের করতে হবে। এখন তার মানে হচ্ছে আমার এর প্রবাহটা বের করতে হবে, এর প্রবাহটা বের করার জন্য বিটা লাগবে। তার মানে সেক্ষেত্রে হচ্ছে আমি বিটা বের করলাম, আর ব্যবহার আমার আইটা বের করার দরকারই নেই, আমি বিটা ব্যবহার করে কি করতে পারবো, এই ক্ষমতাটা বের করতে পারতেছি। তো বিটা আমরা কীভাবে বের করবো, এই যে এখানে যে পুরো বর্তনী বিভবটাতে এটার বিসি, এই পুরো অংশটার যে বিভব থাকবে সেটা বিসি এর বিভবের সমান হবে। তার মানে বিসি বিভবটা বের করতে পারলে হইল। তো এখন বিসি বিভবটা আমরা কীভাবে বের করবো, এই যে আমাদের এই অংশটা রোধ, আর এই যে প্রবাহটা তো এটা পুরোটার জন্য কি থাকবে, একই রকম থাকবে, এই I2টার সমান থাকবে পুরোটা, আমি যদি পুরোটা ধরি, ঠিক আছে। আলাদা হচ্ছে কোন জায়গায়, এখানে আর এখানে আলাদা হচ্ছে। তবে আমি যদি পুরো অংশটা নিই তাহলে প্রবাহটা কিসের সমান হবে, I2 এর সমান হবে। তো অর্থাৎ আমি I2টা আগের মতো আর কি, I2টা ব্যবহার করে আর এই পুরো এই রোধটা ব্যবহার করে আমি কি করতে পারবো, বিসি অংশের বিভবটা বের করতে পারবো। বুঝছি বিষয়টা, কীভাবে বের করবো, মনে করেন আমার এখানে কি, আর পুরো অংশের আমি এটা বের করছিলাম কত, P1, ঠিক আছে। তার মানে এখানে আমার বিভবটা কী হবে, B=, B1 তো আগে ধরছি, তাহলে এখানে B2 ধরি, B2 = কী হবে, আর B2 হচ্ছে কি, বি এর মানে B=IR, ঠিক আছে, B=IR, তাহলে B2=IR হলে এখানে আইটা হচ্ছে কি I2, আর আর হচ্ছে এখানে P1টা, ঠিক আছে। এইটা ব্যবহার করে আমরা কি করলাম, B2টা বের করলাম। B2টা বের করার পরে এই যে এখানে B2টা বের করার পরে কি করব, এই যে R3 এর সাথে R3 ক্ষমতাটা আমরা বের করতে পারবো। কি তখন আর মনে করেন R4 এটা ধরে নিলাম কত, R4 এই P4, তো P4 এগুলো আমাদের সূত্রটা কি, বিভব আমরা তো বিভব জানি, R4 এর বিভবটা আমরা জানি, সেক্ষেত্রে আমরা বিভব সূত্রটা দিব B²/R4, তো বিটার মান হচ্ছে কত, B2, তাহলে এখানে সূত্রটা দিলাম P4 এর মানটা বের হয়ে গেল। ক্লিয়ার? এটা করার পরে এখন দেখেন বললো যে R5 এর ক্ষমতাটা বের করতে, ঠিক আছে। তো এখন R5 এর ক্ষমতাটা বের করতে বললে আমাদের এই অংশের বিভবটা জানি, কিন্তু প্রবাহটা জানি না। এই অংশের বিভবটা জানি, এখন এই অংশের পুরো অংশটা ক্ষমতা বের করতে বলে আমরা বের করতে পারতাম বিটা ব্যবহার করে, কিন্তু আমরা এখানে কিন্তু বলছে কি শুধু R5 এর, তো R5 এর বের করতে বলে তো আমার তো এখন তো কি হয়ে গেছে, বিভবটা এখানে সিডি এর বিভব, তার মানে আমি বিসি এর বিভবটা বের করলে আর হবে না, তখন আমার সিডি এর বিভবটা বের করতে হবে। তো সিডি এর বিভবটা বের করতে আমার অনেক ঝামেলার বিষয়, তো আমার সিডি এর বিভবটা দরকার নেই, আমি এখান থেকে বললাম বিসি এর বিভবটা ব্যবহার করে, কারণ আমরা জানি এটা যেহেতু শ্রেণীতে যেহেতু আছে, সেক্ষেত্রে আমরা জানি যে
প্রবাহগুলো আর পরিবর্তিত মানে অর্থাৎ R5 যে প্রবাহ R6 যে প্রবাহ অর্থাৎ সেই প্রবাহটা পুরো এই সিডিবি পথে একই পরিমাণ প্রবাহটা থাকবে। তার মানে যে সিডিবি এই অংশের প্রবাহটা আমরা যদি বের করতে পারি সেটা R5 এর প্রবাহ হিসেবে আমরা ধরে নিতে পারবো, কারণ যেহেতু শ্রেণীতে আছে। ক্লিয়ার? তারপরে দেখেন এখন এই প্রবাহটি কীভাবে বের করবো, এই যে R5 আর R6 এর তুল্য রোধ বের করবো কীভাবে, আমরা প্রথমে যে RS1 বের করছিলাম মনে আছে, এই RS1টা ব্যবহার করে আর এখানে বিসি অংশের বিভবটা ব্যবহার করে যে B2টা ব্যবহার করে তখন আমরা কি করব, বিসি অংশের বিভব কত B2 আর হচ্ছে RS সি ডি বি অংশের ইয়াটা কি ছিল, তুলোটা ছিল RS1 মানে হচ্ছে কি R5 এবং R6 এর কি R5 আর R6 এর যোগ, মানে যেহেতু শ্রেণীতে আছে এটা যোগ করে বের করার পরে এখন আমার প্রবাহটা কি হবে I3, যেহেতু I2 আগেরবার বের করছি I3 দিলাম আমরা। ঠিক আছে, I3 ইকুয়াল টু কি হবে বি বাই আর I ইকুয়াল টু বি বাই আর। তো বি এর মানটা কত, বি এর মানটা হচ্ছে ওই যে B2 বের করছিলাম আমরা বিসি অংশের সেটা B2 আর হচ্ছে দিকে আর মানটা কত RS1। ঠিক আছে, এখন এখান থেকে আমার I3 এর মানটা বের হয়েছে। এখন আইটা এটার জন্য তা পুরো অংশটার জন্য একই রকম। ঠিক আছে, যেহেতু এটা পুরো এ বি সি ডি বি এটা শ্রেণীতে আছে দুইটা রোধ, তো তাদের মধ্যে এ সি ডি বি অংশে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে সেটা R5 দিয়ে প্রবাহিত হবে, R6 দিয়ে প্রবাহিত হবে, যেহেতু এটা কোনো পদে বিভক্ত হয় নাই। তার মানে এখন আমাদের R5 এর ক্ষমতাটা বের করতে আমরা কি ব্যবহার করব, আমাদের কি জানি, আমাদের R5 এর রোধটা জানা আছে, আমরা প্রবাহটা বের করলাম, তাহলে ফি4 গেল ফি5 ইকুয়াল টু কি আসতেছে আমার এখন আমাদের আয়ের মান জানি, তাহলে I² আর এখানে আই মানে কত I3 আর আর মানে হচ্ছে R5। ঠিক আছে, বুঝছি তো বিষয়টা। তার মানে আমি R5 এর ক্ষমতাটা এভাবে বের করতে, R5 এর ক্ষমতাটা বের করলে R6 এর ক্ষমতাটাও একই রকমভাবে বের করে দিবেন। R6 এর ক্ষমতাটা P6 ইকুয়াল টু কি আসবে, এই যে আমাদের প্রবাহ তো জানা আছে, প্রবাহ হচ্ছে কত I3 স্কোয়ার আর এখানে হচ্ছে এর মানটা হচ্ছে কত, রোধের মানটা হচ্ছে R6। ক্লিয়ার? আশা করি বুঝছেন বিষয়টা। এই ঠিক একই রকম রুলস এখানেও ফলো করবেন, দেখবেন যে কি যেভাবে মানে যেখানে যেটা হয়েছে আর কি, সমান্তরাল হলে সমান্তরাল ব্যবহার করলেন, শ্রেণী হলে শ্রেণীতে ব্যবহার করলেন, ব্যবহার করে আমি কি করতে পারবেন, ক্ষমতাগুলো বের করতে পারবেন। R1 ক্ষমতাটা প্রথম দিকে যে প্রবাহটা ছিল সেটা ব্যবহার করলেন। তারপর এখন R2টা ব্যবহার করতে গেলে আমার কি করতে হবে, এই যে এবি অংশের বিভবটা বের করতে হবে। এবি অংশের বিভবটা আমরা কি বের করব, এই যে পুরো বর্তনের যে এই পুরো অংশটা যে রোধ সেই রোধটা ব্যবহার করব, আর এখানে মোট যে প্রবাহ, কারণ আমার প্রবাহটা এখান দিয়ে পুরোটার ক্ষেত্রে কি সমান প্রবাহ থাকবে, প্রবাহটা ব্যবহার করে আমরা কি করলাম এই এবি অংশের বিভবটা বের করলাম। এবি অংশের বিভবটা বের করে সেটা আমরা কি করব পি ইকুয়াল টু বি স্কোয়ার বাই আর সূত্রটা দিয়ে এখানে এই R2 এর ক্ষমতাটা আমরা বের করতে পারবো। এবার যে R3 বের করতে বলে, R3 বের করতে বলে তখন আমাদের কি করবেন, এই যে এখানে তারা কি করছে এটার সাথে যে ছিল প্যারালাল, তার মানে হচ্ছে এই অংশের বিভব আর এই অংশের বিভবটা যেহেতু সেম, এই বিভবটা ব্যবহার করে এটা কি করলেন, প্রবাহটা বের করলেন। প্রবাহটা বের করার পর হচ্ছে আমাদের কি হচ্ছে, এই প্রবাহটা বের করলে এই অংশের যে প্রবাহ এই অংশের সেম প্রবাহ থাকবে, এই পুরো অংশে যে প্রবাহ এই অংশে, কারণ হচ্ছে এই পুরো অংশটা আর এটার সাথে কিসে আছে, শ্রেণীতে আছে। আগেরটার বিপরীত, কিন্তু আগেরটা উপরেরটা ঘিসির সাথে নিচের অংশটা ঘিসে ছিল, শ্রেণীতে ছিল। এখন উপরের অংশটা নিচের এই আরসির সাথে কিসে আছে, শ্রেণীতে আছে। কারণ হচ্ছে এটা একবার বিভাজিত হয়ে দুইটা পদে বিভক্ত হয়, তারা আবার কি একটা পথে আসে মিলিত হয়েছে বিদায় তারা শ্রেণীতে এখানে আসি শ্রেণীতে যুক্ত হয়েছে। ক্লিয়ার? তো এখন আমাদের R3 এই R6 এর জন্য বের করতে বললে আমাদের যে R2 এর যে ইয়াটা ফলো করছিলাম সেটি একইটা ফলো করতে, কিন্তু এখন এখানে R3 এর বের করতে বলে আমাদের আগের মতো করলে হবে না। আগের মতো আমি এটা করতে পারবো না, কারণ আগের মতো আমার R3টা কিন্তু পুরো অংশটার সাথে শ্রেণীতে নাই। এখানে R3টা আবার কি হয়েছে, এখানে R5 এর সাথে শ্রেণীতে যুক্ত হয়েছে, আবার R4 এর সাথে R3 R5 সেটা আবার কি R4 এর সাথে কিছু যুক্ত হয়েছে, প্যারালালে যুক্ত হয়েছে। তাহলে আমি যে বিভবটা ব্যবহার করে যে প্রবাহটা পাইছি সেটা হচ্ছে এই অংশের যে প্রবাহ, এই অংশে ঠিক একই প্রবাহ আর পুরো অংশটার জন্য ঠিক একই পরিমাণ প্রবাহ। ঠিক আছে, এখন আইটা ব্যবহার করে আমরা কি করব, এই এসি অংশের কি করব, বিভবটা বের করব। এসি অংশের বিভবটা বের করার পরে ওই বিভবটা ব্যবহার করে
আমরা R3-র প্রবাহটা বের করব। R3-এর কি করব? প্রবাহটা বের করব। R3 প্রবাহটা বের করে তারপর, কারণ R3 যেহেতু এটার সাথে কিসে আছে, একটা জিনিস মনে রাখবেন যে ক্ষমতা বের করার সময় আমার যে মানে সহজ যে টেকনিকটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে কি, যদি রোধটা অন্য কোনো রোধের সাথে প্যারালালে থাকে, অন্য কোনো শুধু একটা মানে আমি একা মনে করেন যেরকম এই R2টা যেরকম ছিল, এই R2টা পুরো অংশের সাথে প্যারালালে ছিল, তখন আমি ওই রোধের কি করব, বিভবটা বের করব, মানে ওই অংশের বিভবটা বের করব, বিভবটা বের করে তারপর ক্ষমতাটা বের করব। এটা হলো একটা কথা। আর একটা কথা আসছে কি, যদি আমি যে রোধের ক্ষমতাটা বের করব সেই রোধটা যদি অন্য কোনো রোধের সাথে শ্রেণীতে যুক্ত থাকে, যেমনটা হচ্ছে এই R3 R5-এর সাথে কিসে আছে, শ্রেণীতে আছে। তো যেহেতু শ্রেণীতে আছে, তাহলে আমাকে এখানে R3-এর বিভবটা বের করাচ্ছে R3-এর প্রবাহ, এই যে পুরো অংশের AC অংশের বিভবটা ব্যবহার করে R3-এর প্রবাহটা বের করে ক্ষমতাটা বের করা সহজ হয়। তো সেই ক্ষেত্রে আমি AC এর বিভবটা ব্যবহার করে R3-এর ক্ষমতাটা আমরা বের করতে পারবো, R3-এর প্রবাহটা বের করতে পারবো। কারণ আমরা জানি যে I equal to B by R, I equal to B by R ব্যবহার করে এটার ক্ষমতা, এই প্রবাহটা বের করলেন। আর কোনটা ব্যবহার করবেন, আর হচ্ছে যে কি এই পুরো অংশটা মানে এই এসি অংশের সাথে যতটুকু কি আছে, রোধ যুক্ত আছে, ততটুকু রোধ মানে ব্যবহার করে আপনি কি করলেন, R3 অথবা R5 অথবা এই পুরো অংশটার প্রবাহটা বের করলেন। এই প্রবাহটা কি হবে, এই আমার R3 দিয়ে ঠিক একই পরিমাণ প্রবাহিত হবে, R5 দিয়ে ঠিক একই পরিমাণ, পুরো অংশটা দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে এই R3 আর R5 দিয়ে, ঠিক আছে। আর কি প্রবাহটা আমরা কীভাবে বের করবো, এই এসি অংশের বিভব আর R3 আর R5 এর তুল্য রোধ, ঠিক আছে। এইটা ব্যবহার করে আমি কী করলাম, প্রবাহটা বের করলাম। ওই প্রবাহটা ব্যবহার করে আমরা R3 এর কী করতে পারবো, পি ইকুয়াল টু আই স্কোয়ার আর সূত্রটা দিয়ে ক্ষমতাটা বের করতে পারবো। তখন আরটা কোনটা হবে, শুধু R3 ক্ষমতা রোধটা হবে, ঠিক আছে। তারপর হচ্ছে R5-এর ক্ষেত্রেও সেম, প্রবাহটা হবে যে এই যে এখান থেকে এসি অংশে এসির বিভবটা ব্যবহার করে এই অংশের জন্য যে প্রবাহটা বের করছি, সেই প্রবাহটা হবে R3 এর প্রবাহ। এই একই প্রবাহটা R5-এর জন্য ব্যবহার করে সেখানে আমরা কি করব, R5-এর ক্ষমতাটা বের করবো পি ইকুয়াল টু আই স্কোয়ার আর দিয়ে, ঠিক আছে। বুঝছেন আশা করি, ভালো করে খেয়াল করলে বুঝবেন, দরকার পড়লে এটা আবার দেখবেন, সমস্যা নেই। তারপর যদি না বুঝুন তখন বলবেন। তারপরে আসেন R4-এ বিষয়টা কীরকম, R4 হচ্ছে এটার সাথে কি আমি বলছিলাম কি, যদি কোনো অংশের সাথে প্যারালালে থাকে তাহলে আমাদের বিভবটা বের করতে হবে। তাহলে এখানে এটার সাথে এটা প্যারালাল আছে, তো আমি তো এসি অংশের বিভবটা আগে থেকে বের করে রাখছি, তো এসি অংশের বিভবটা ব্যবহার করে আমি R4-এর ক্ষমতাটা বের করতে পারবো। বুঝছি কি না? হ্যাঁ বুঝছি। তারপরে আসেন R4-এর ক্ষমতাটা গেল, R4-এর ক্ষমতাটা বের করার পরে তারপর হচ্ছে R6-এর ক্ষমতাটা বের করতে বলতে পারে। তো R6-এর ক্ষমতাটা আমরা তা সহজেই বের করতে পারবো, কারণ হচ্ছে আমাদের এই পুরো অংশের আমরা প্রবাহটা বের করছিলাম আগে প্রথমে শুরুতে। তো সেই প্রবাহটা ব্যবহার করে, কারণ হচ্ছে এই পুরো যে প্রবাহটা বের করছি সেটা হচ্ছে এখান দিয়ে যেটুকু প্রবাহিত হবে, কারণ এটা পুরোটার সাথে এটা শ্রেণীতে আছে, এটা এখান দিয়ে ঠিক একই রকম কি তড়িৎ প্রবাহিত হবে। মানে প্রথমত হচ্ছে আমরা এই বি অংশের বিভবটা ব্যবহার করে যে প্রবাহটা বের করছিলাম সেটা, এইখানে আমরা কি করব, সেই প্রবাহটা ব্যবহার করে আমরা এর ক্ষমতাটা বের করব। ক্লিয়ার? আশা করি বুঝছেন, না বুঝলে বলবেন। এখন বর্তনীটা যদি এরকম থাকে তখন কি করবেন, মনে করেন এটা R1 দিলাম, R2, R3, R4, R5, R6, এটা আমি A B C D E F দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এটা দেওয়া আছে, বর্তনীটা দেওয়া আছে, এরকম মনে করেন আমাদের পুরো অংশটা এইভাবে আছে আর কি। এখন কথা হচ্ছে যে কি, আপনি এটা আগের মতো সমস্যা নাই, বুঝবেন সেটা। তো এই অংশটা দেখেন, এই অংশটা কিন্তু কি নাই, আমার তড়িৎ চালক উৎসের সাথে যুক্ত নাই, সেটা EF পথে খোলা অবস্থায় আছে। তার মানে হচ্ছে আমি একটা কথা প্রথমে বলছিলাম যে কি কোনো একটা প্রবাহ উৎস থেকে উৎপন্ন হয়, সেটা পুরো বর্তনী ঘুরে আবার কোথায় আসবে, এখানে আসবে, মানে তড়িৎ চালক উৎসে চলে আসবে। অর্থাৎ সে এই চলার পথে সে প্রত্যেকটা পথে কি করবে,
অগ্রসর হবে যদি সেই পথটা যদি কি করে আমার তড়িৎ চালক উৎসের সাথে যুক্ত থাকে। মানে এটা প্রবাহটা এখানে আসলো, এখানে আসি সেটা বি বিন্দু দিয়ে আর সি বিন্দু আসলো, সি বিন্দু আসি সেটা কি হলো সি থেকে ডি পথে একবার গমন করলো, আবার সি থেকে আবার সে ই পথে গমন করলো। ই পথে আসার পরে সেটা আপনি বলতে পারেন যে এক পথে যাইতে পারে, আবার কি বলতে পারেন ডি পথেও যাইতে পারে। তবে আমার এখানে সে কখনো কোথায় যাবে না, ই বিন্দুতে আসার পরে সে সোজা ডি বিন্দুতে চলে আসবে, এফ বিন্দুতে যাবে না। কেন এফ বিন্দু কেন যাবে না? সে হচ্ছে যে কি আপনি বলতে পারেন যে লাইনের বাইরে মানুষ, সে লাইনের মধ্যে পড়ে না। কেন পড়ে না? কারণ হচ্ছে সে কি করছে তার ফ্যামিলির সাথে বন্ধনটা ছিন্ন করে ফেলছে। কীভাবে বন্ধনটা ছিন্ন করছে? সে এই যে তড়িৎচালক উৎস, মানে আমাদের ফ্যামিলির মূল হচ্ছে কি তড়িৎচালক উৎসটা হচ্ছে আমার ফ্যামিলির মূল। এখন সে ফ্যামিলির মূল যে তার সাথে কি করলো ক্ষমতাটা বিচ্ছিন্ন, মানে সম্পর্কটা বিচ্ছিন্ন করে ফেলছে। তো মনে করেন ফ্যামিলির যে প্রধান থাকে তার সাথে যদি সম্পর্কটা বিচ্ছিন্ন করে, তাকে কি আর ফ্যামিলিতে রাখা হয়? কখনোই রাখা হয় না। তাহলে এই R6টাকে রাখা হবে না, এই ফ্যামিলির মধ্যে রাখা হবে না। ঠিক আছে? তাহলে আমাদের যখন তুল্যটা বের করতে বলবে, তখন যারা ফ্যামিলি মানে এই ফ্যামিলির সাথে যুক্ত আছে, সে মানে হচ্ছে কি আমার এই তড়িৎচালকের সাথে যুক্ত আছে, তাদের ক্ষমতাটা আমরা কি তাদের তুল্যটা আমরা কি করব? বের করব। অর্থাৎ কথা হচ্ছে এই R1 R2 R3 R4 R5 এটা ব্যবহার করে কি করব? তুল্যরোধটা বের করব। R6টা আমরা ব্যবহার করব না। তবে বাকিটা অংশ তো আমরা জানি এই দুইটা শ্রেণীতে আছে। এটা প্রথমে এটা রোধটা বের করলাম, বের করার পর হচ্ছে এটা আসি কোথায়, এটা দুইটা অংশে বিভক্ত হয়ে গেছে। বিভক্ত হওয়ার পরে এটা শ্রেণীতে আছে, এটা আমরা এটা করব না, আগে এই অংশটা দেখি সেটা হচ্ছে কি এই R2টা এখানে দুইটা অংশে বিভক্ত হয়েছে, একটা হচ্ছে R3 আর একটা হচ্ছে R4। R4টা আবার R5 হয়ে আবার কোথায় আসছে? ডিমিতে। তার মানে হচ্ছে কি R4 আর R5 কিসে আছে? শ্রেণীতে আছে। এটার শ্রেণীতে আমরা মান বের করলাম, বের করার পরে হচ্ছে যে কি সেটা সিডি বিন্দুতে R3 এর সাথে কিসে আছে? প্যারালালে আছে, প্যারালাল। তারপর এটার সাথে প্যারালাল দিয়ে আমি এটার রোধটা বের করলাম, বের করার পরে হচ্ছে যে কি আমাদের এই পুরো অংশটা এই R1 R2 সাথে কিসে আছে? শ্রেণীতে আছে। কারণ এটা প্রথম প্রান্ত তড়িৎচালক উৎসের সাথে, তারপর দ্বিতীয় প্রান্ত প্রথম প্রান্তের সাথে, তারপর দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত, এটার কি সি বিন্দুর সাথে, মানে আমরা এটা প্রথম বিন্দু ধরে নিতে পারি। তারপর তারা যে বিন্দু আসে মিলিত সেটা শেষ বিন্দু ধরে নিতে পারে। তারা প্রথম বিন্দুর সাথে মিলিত, আর এখানে শেষ বিন্দুটা আশি কার সাথে? তড়িৎচালক উৎসের সাথে যুক্ত হয়েছে। তো সেই ক্ষেত্রে আমার এখানে কি করতে হবে? সেক্ষেত্রে আমার এই প্রথমত হচ্ছে এই R3 R4 আর R5 এর শ্রেণীতে যুক্ত আছে, যেহেতু তার শ্রেণীতে রোধটা যোগ করে বের করতে হবে। তারপর এটার সাথে প্যারালাল দিয়ে প্যারালালটা বের সিডি অংশে এই পুরো অংশটা কী করতে হবে? তুলো রোধটা বের করতে হবে। এটা বের করার পরে এই R1 R2 আর এর সাথে শ্রেণীতে দিলে আমার কি এই অংশের পুরো রোধটা তুলো রোধটা বের হয়ে যাবে। এটা আমরা পারবো। এটা ব্যবহার করার পরে হচ্ছে আমাদের কি করলাম, আর যদি তড়িৎ প্রবাহ বের করতে বলে বের করলাম। যদি এখানে বোল্ড দেওয়া থাকে তাহলে তড়িৎ প্রবাহটা আমরা ইজিলি বের করতে পারবো, কোনো সমস্যা হবে না। যদি বোল্ড না দেওয়া থাকে তাহলে প্রবাহটা দেওয়া থাকে, প্রবাহ দেওয়া থাকলে বলবে যে কি তড়িৎচালক বিভবটা বের করো, অথবা তড়িৎচালক শক্তিটা বের করো, যেটা বলে সেটা করবেন, সমস্যা নেই, বিষয় নেই। এখন আসি বললো যে ডি বিন্দু বিভব আর এফ বিন্দুর বিভবটা বের করব। এখন কথা হচ্ছে যে কি আপনি বলছেন যে একটা এই অংশটা হচ্ছে যে কি আমাদের কি ফ্যামিলির বাইরের লোক, ফ্যামিলির বাইরের লোক হলেও তার তো একটা অবস্থান আছে নাকি, তার একটা শক্তি তো আছে, তার একটা অবস্থান আছে। তো আমার ফ্যামিলিতে থাকা লোকের শক্তির সাথে আমার ওই লোকের শক্তিটা আমরা কি করব? কম্পেয়ার করব আর কি হয়। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন এখানে আমি ধরে নিলাম যে বিভবটা হচ্ছে কি সুবিধার্থে আমি ধরে নিলাম যে 12, কত হলো 12। অর্থাৎ 12 হচ্ছে যে তার মানে হচ্ছে কি এই অংশে যে বিভবটা থাকবে, মানে বিভবটা এখান থেকে শুরু, তো মানে যতক্ষণ মধ্যে সে কোনো রোধ মানে কোনো রোধ অথবা কোনো কিছু মানে তড়িৎ বৈদ্যুতিক কোনো যন্ত্র সাথে যুক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত তার বিভবটা কি একই রকম থাকবে। অর্থাৎ এই বিন্দুতে যে কি থাকবে, এই 12 রোধটাই থাকবে, বিভবটাই থাকবে, 12 এই বিভবটাই থাকবে। ঠিক আছে, তার মানে এই বিন্দু বিভবটা আমরা ধরে নিলাম কত, তার মানে হচ্ছে বিভব হয় কি হবে এখানে যে বি এর পরিমাণ, মানে আমরা বি 12 ধরে নিচ্ছি 12। ঠিক আছে, তখন এটা যখন R1 পথ গমন করে বি বিন্দুতে আসবে, কখন আসবে? যখন এ আর বি এর মধ্যে একটা বিভব পার্থক্য থাকবে। বিভব পার্থক্য আমরা কি ধরে নিচ্ছি? বি ধরে নিচ্ছি। বিগুলো আমরা কি জানি? বি এ মাইনাস বি
বি, আমরা এটা বি1 ধরে নিছি। তো এখন আমাদের হচ্ছে যে কি আমাদের এখান থেকে এই ভোল্টেজটা ব্যবহার করে আমরা একটা কি করতে পারবো, এই এই বিভবটা ব্যবহার করে আমরা এখানে একটা তড়িৎ প্রবাহ বের করতে পারবো না? ওই প্রবাহটা কী হবে, এখান থেকে কী হবে, প্রবাহটা মান কী থাকবে, আই, মানে প্রবাহটা ধরে নিলাম কত, আই। এই আইটা ব্যবহার করে এখানে যে বিভবটা পাইছে সেটা তো পুরো অংশের জন্য, আর এই বিন্দুর জন্য, এই বিন্দুতে যা থাকবে পুরো অংশতে তা থাকবে, মনে করি এখানেও ঠিক একইভাবে বিভবটা আমরা পাবো। তাহলে এখন এই বি অংশের বিভব তো কি থাকবে না, এ এর সমান হবে না। বি অংশের বিভব তো কি এর সমান হবে, কখনোই সমান হবে না। তাহলে আমাকে এই বি অংশের কি করতে হবে, বিভবটা বের করতে হবে কি ব্যবহার করে। কেন সমান হবে না, আমি প্রথমে যে বলছিলাম যে শ্রেণীতে আছে, শ্রেণীতে থাকলে কি হয়, শ্রেণীতে থাকা রোধগুলার কি হয় না, বিভবগুলো সমান হয় না, কারণ এই যে এই অংশের যে বিভব বি অংশের ঠিক এক পরিমাণ বিভব থাকবে না, বি অংশের যে বিভব সি অংশের সেই বিভব একই পরিমাণ বিভব থাকবে না। তবে প্যারালাল হলে সেটা কি, এই যে মানে সি ডি অংশের বিভব তো একই রকমই থাকবে, এটা প্যারালাল আছে যেহেতু এটা একই রকম থাকবে, ঠিক আছে। তো এখন এই বিন্দুর বিভব তো আমরা জানি, মানে তড়িৎের যে বিভব সেটা হচ্ছে এই বিন্দুর বিভব। তার এখন সেটা আমরা আপাতত এ বি এ ধরে নিচ্ছি। এখন আমার কি লাগবে, বি1টা বের করতে। বি1টা আমরা কীভাবে বের করবো, এই যে আমার আই আর আর ওয়ানটা ব্যবহার করে, তো রোধটা ব্যবহার করে কি করব, বি1টা বের করব। বি1টা সাপোজ মনে করেন কত আসলো, ধরে নিলাম আমার এটা আসবে বলে ধরে নিলাম যে 9 আসলো। কত আসলো, 9, আচ্ছা 9 10 ধরি, আচ্ছা 10 না, কত ধরা যায়, আচ্ছা মনে করেন যে 2 আসলো, বিয়োগটা 2 আসলো, ঠিক আছে। আমাদের তড়িৎ প্রবাহটা ব্যবহার করে বিয়োগটা কত আসলো, 2 আসলো। 2 আসার পরে এখান থেকে তড়িৎ প্রবাহ ব্যবহার করুন কোনটা, মোট প্রবাহ যেটা আপনি যেটা বের করছেন তুল্য রোধ, একদম পুরো রোধের বর্তনটি ব্যবহার করেছি, কারণ হচ্ছে উৎস থেকে আসে শ্রেণীতে একটা পথে ঢুকছে, তার মানে প্রবাহটা একই রকম থাকে, তার প্রবাহ তো পরিবর্তন হবে না, ঠিক আছে। তো এখানে বিয়োগটা আসলো কত, 2। তো এখন আমার এখানে বিবি এর বিয়োগটা কত হবে, বিবি ইকুয়াল টু, এখানে আমাদের কি বি1 এগুলো কি পাইছিলাম, বি1 এগুলো বি এ মাইনাস বিবি, তার মানে হচ্ছে বিবি ইকুয়াল টু কি হবে, বি এ মাইনাস বি1, এই যে এখান থেকে আসছে, ঠিক আছে। কথা হচ্ছে আমি বিটাই পাশে রাখলাম, তার মানে বি এটাকে মাইনাস ওই পাশে নিয়ে আসলাম আর কি, অথবা আমি বললাম তাহলে বিটাই পাশে নিয়ে আসছি, এটা প্লাস হয়েছে, এটা এই পাশে নিয়ে গেছি, এটা মাইনাস হয়েছে, তার মানে বি এ মাইনাস বি1। তাহলে আমার বি এর মান কত ছিল, বি এর মান ছিল আমার 12, আর বি1 এর মান ছিল কত, 2 পাইছি, তার মানে হচ্ছে আমার বি এর মানটা কত বের হয়েছে, বি এর মানটা বের হয়েছে 10, বুঝছি বিষয়টা, হ্যাঁ। তার মানে এখন বিবি এর এই বিন্দুর বিয়োগ কত, 10, ঠিক আছে। এবার আমার কি করতে হবে, সি বিন্দুর বিয়োগটা বের করতে হবে। তো সি বিন্দুর বিভবটা আমরা কীভাবে বের করব, সি বিন্দুর বিভবটা আমরা ব্যবহার করব এই যে আই এর মানটা ব্যবহার করে, এটা যেহেতু এখনো শ্রেণীতে আছে তার মানে আই এর মানটা আগেরটাই আছে, তো আই এর মানটা কীভাবে বের করবো, এই যে আর2 এর সাথে আইগুলো আমরা এই বিভবটা বের করব, আই এর মান তো আগেরটাই আছে, আর2 আছে, তাহলে বিটা বি এর বিভবটা বিভব পার্থক্যটা বের করব, বিভব বলতে এখানে বিভব পার্থক্যটা বের করব, পার্থক্যটা বের করলে মনে করেন যে এখানে আমার এই কত আসবে, বি ইকুয়াল টু আই আর, আই আরটা বের করলে কি বিভবটা পার্থক্যটা বের করলাম, পার্থক্য বের করলে এটা এই অংশের বিভবটা ধরে নিন বি2, বি2 মানে হচ্ছে কি বি2 ইকুয়াল টু বি বি মাইনাস বিসি। তো ঠিক আছে, এখন আমি পার্থক্যটা বের করে হচ্ছে বিউটি তো আমরা এখান থেকে বের করছি, তো বের করে আমাদের এই বি এর মানটা তো আমরা আগে বের করছিলাম এর মানটা ব্যবহার করে, তো এখন বি2 আর আমার বিবি এর মানটা, তার বিসি এর মানটাকে আমি বের করতে পারবো না, বিসি এর মানটা তখন কি হবে, এই আগের মতো কি করে দিবে এটা, তার মানে আমরা ধরে নিলাম যে সে মানটা আসলো কত, সি মানে এখানে মানটা আসলো মনে করেন আমার এই টু টু আসলো ধরে নিলাম, আচ্ছা টু হ্যাঁ ধরে নিলাম, টু আসলো সমস্যা নেই, ধরে নিচ্ছি তো এগুলো। তাহলে টু আসলে তখন আমার এখানে মানটা কত আসতেছে, আপনার মানগুলো তো ব্যবহার করে, আমি তো এখানে কোনো মান দিই সেই জন্য ধরে নিচ্ছি আর কি, তো আপনি তো আপনার ওই প্রশ্নের যে মানগুলো দেওয়া থাকবে সেগুলো ব্যবহার করেই বের করবে, ঠিক আছে। আচ্ছা এখন এখান থেকে আমার কি আসবে, এটার মান হচ্ছে 2, এটার না, এটার মান হচ্ছে 2, আর এটার মান আমরা বের করছিলাম কত 10, তার মানে বিসি এর মানটা আসছে কত 8 ভোল্ট, তার মানে হচ্ছে এটার মান কত, বিসি অংশের মানটা হচ্ছে 8 ভোল্ট, ঠিক আছে। এখন এই বিসি এর মানটা ব্যবহার করে আমরা ই এর মানটা বের করব, আবার ডি এর মানটা আমরা বের করতে পারবো। তো এখন একটা কথা হচ্ছে ডি এর মানটা যখন আমরা বের করব তখন কিন্তু আমরা এই যে শুধু আর3টা ব্যবহার করব না,
আমরা এখানে কিন্তু R1 R2 ব্যবহার করছি, কিন্তু আমাদের কথা এখানে আসে কিন্তু R3টা ব্যবহার করা যাবে না। কেন যাবে না? R3 এর সাথে কি আছে, এটা প্যারালাল আছে। তো প্যারালাল থাকলে আমার বিয়োগ বের করার সময় পুরো অংশের রোধটা ব্যবহার করে তারপরে কি করতে হয়, বিয়োগ বের করতে। কারণ পুরো অংশের রোধটা আমি এই জন্য ব্যবহার করব কারণ পুরো অংশের বিয়োগটা কি থাকে, সমান থাকে। তো পুরো অংশের রোধ যদি ব্যবহার না করে আমি বিয়োগটা বের করি, তাহলে তো আমার বিয়োগটা সমান থাকবে না। আমার এই অংশের বিয়োগ আসবে একরকম, এই অংশের বিয়োগ আসবে আরেকরকম। ক্লিয়ার? তার মানে হচ্ছে কি, পুরো অংশের বিয়োগটা তখনই সমান থাকবে যখন আমি পুরো এই অংশটার তুলনাটা, এই অংশটার পুরো মোট রোধটা বের করে, যখন প্রবাহটা মানে প্রবাহ কোনটা, এই আইটা তো এখান দিয়ে যা আসছে এই পুরো অংশটার জন্য কি সেম থাকবে, এখানে না বিভক্ত হয়েছে, এটার জন্য আলাদা হবে, তবে পুরো অংশের জন্য কি হবে, সমান হবে। তখন এই আইটা ব্যবহার করে আমরা কি করব, পুরো অংশের বিয়োগটা বের করব। পুরো অংশের বিয়োগ বলতে কি, সিডি অংশের, কারণ এটার সাথে এখানে আসে যুক্ত হয়েছে, এটাও আসে এখানে, মানে এটার প্রথম বিন্দু এখানে, এটা এই পুরো অংশটার শেষ বিন্দু এখানে। তাহলে আমি পুরো অংশের রোধটা বিয়োগটা কি বলে, তো মোট রোধটা ব্যবহার করে আমি R3 এর কি করব, বিয়োগটা মানে সিডি অংশের বিয়োগটা বের করব। সিডি অংশের বিয়োগটা বের করব, R3 না, সিডি অংশের বিয়োগ। তো সিডি অংশের বিয়োগটা না, সিডি অংশের, হ্যাঁ সিডি অংশের বিয়োগ পার্থক্যটা বের করব। তো সিডি অংশের বিয়োগটা মনে করেন আসলো কত, আমাদের সিডি অংশের বিয়োগ পার্থক্যটা মনে করেন B3 কত আসলো, আই বলতে মোট আইটা, আর বলতে মনে করেন এখান থেকে যে প্যারালাল মানে RP ধরে নিলাম আমরা, এটা বের করে B3টা বের করলে B3টা মনে করেন আসলো কত, সাপোজ মনে করেন আসলো 4 আসলো, কত আসছে 4 ধরে নিয়েছি আর কি, যা আসে এটা ব্যাপার না, 4 আসলো। তাহলে আমার এখানে বিসি অংশের এটা ছিল কত, বিসি আমরা জানি যে কি B3 ইকুয়াল টু হচ্ছে আমাদের, যদি এটা শুধু বিয়োগ পার্থক্যটা বিয়োগ দিয়ে বের করতে যায়, তাহলে আমাদের বিসি গুলো আমরা কি লিখতে পারি, বিসি গুলো লিখতে পারি যে B3 গুলো লিখতে পারি যে বিসি মাইনাস বিডি। ঠিক আছে, এখন আমার B3 মান তো আমরা এই সূত্রটা ব্যবহার করে B3 মানটা বের করছি, সেটা কত বেরোছিলাম 4, আর BC মান তো আমাদের আগে থেকে ওই যে বের করছিলাম না, এটা ব্যবহার করে বিবি এর সাথে তুলনা করে। তো তখন আমার কি, তাহলে বিডি গুলো আমাদের কি আসবে তখন, B3 মাইনাস BC মাইনাস B3। তো আমাদের BC মান কত ছিল, 8 ছিল, আর এখানে বিবি এর মানটা কত আসছে, 4 আসছে, তার মানে হচ্ছে 4 ভোল্ট। কত বের হয়েছে, তার মানে 4 বিডি এর অংশটা কত, 4 বের হয়েছে। ঠিক আছে, 4 বের হয়েছে। ক্লিয়ার? হ্যাঁ, তারপরে আসি এবার, এটা তো এবার বিসির সাথে আবার কি যুক্ত আছে, ই বিন্দু যুক্ত আছে। তাহলে এখন আমরা ই বিন্দুর বিয়োগটা বের করব। এই বিন্দুর বিয়োগটা আমরা কীভাবে বের করব, এই বিন্দুর বিয়োগটা এই ঠিক একই রুলস। এখন একই রুলস হলেও এখানে আমাদের এই পুরো অংশের বিয়োগটা জানা আছে কি না, এই পুরো অংশের বিভবটা জানা আছে, ওই বিভবটা ব্যবহার করে, কারণ হচ্ছে আমাদের প্রবাহটা আমরা জানি না, কারণ প্রবাহটা জানি না, আবার এই পুরো অংশের যে বিভব সেটা কিন্তু এই সি অংশের বিভব সমানও হবে না। ঠিক আছে, তার মানে হচ্ছে আমার পুরো অংশের বিভবটা ব্যবহার করে এই যে এটা যে শ্রেণীতে যুক্ত আছে, এই শ্রেণীতে যুক্ত আছে, যেহেতু প্রবাহটা সমান, দুইটার ক্ষেত্রে প্রবাহটা সমান হবে, তো সেক্ষেত্রে আমাদের আগে বলছেন দুইটার ক্ষেত্রে এই পুরো অংশের ক্ষেত্রে বিভবটা সমান, তো সেক্ষেত্রে আমি কি করছি, পুরো অংশের রোধটা ব্যবহার করে বিভবটা বের করছি। তো যেহেতু এখানে পুরো অংশের এই যে এই অংশটার শ্রেণীতে যে যুক্ত আছে, যেহেতু এই অংশটার কি প্রবাহটা সমান, তো সেক্ষেত্রে আমি এই পুরো অংশের রোধটা ব্যবহার করে কি করব, প্রবাহটা বের করব। তখন আমার কি এই রোধটা হবে যে কি R4 প্লাস R5, মানে হচ্ছে মনে করেন সেটা RS1 ধরে নিছি, এই RS1টা RS1 মানে হচ্ছে কি R4 মাইনাস R4 প্লাস R5। ঠিক আছে, এটা ব্যবহার করে আমরা কি করলাম, RS1টা ব্যবহার করে এখন আই এর মানটা বের করব, কি আই ইকুয়াল হচ্ছে আমরা জানি কি বি বাই আর, বি কোনটা, এই যে সিডি অংশে যে বিয়োগ পার্থক্যটা বের করছিলাম, সেটা কত বের করছিলাম, 4 ভোল্ট বের করছিলাম। ওই বিভব পার্থক্যটা ব্যবহার করে আমি এখান থেকে কি করলাম, এই আরএসটা ব্যবহার করে আই এর মানটা মানে I1টা বের করে নিলাম। তখন I1 এর মানটা আসলো, মনে করেন সাপোজ যেটাই আসলো, মনে করেন 1 টু জেড যা আসলো আর কি, এক্স ওয়াই জেড যেটা আসলো, তারপর মনে করেন যে এই আই এর মানটা ব্যবহার করে, এই সিই অংশের বিভবটা আমরা বের করব কিভাবে, আমরা জানি বি ইকুয়াল টু আই আর, আই বলতে যে অংশ আইটা বের করছি, I1 বের করছি সেটা, আর বলতে R4। ক্লিয়ার? হ্যাঁ, এই R4টা আর I1টা ব্যবহার করে আমি এখানে সিই অংশে বিভব পার্থক্য বের করছি, বিভব পার্থক্য মনে করেন সেটা আসলো কত, বিভব পার্থক্য B4 ইকুয়াল টু কত আসছে আমার,
বি ফোরগুলো আমরা জানি কি বিসি বি ফোর ইকুয়াল টু বিসি মাইনাস বিই, ঠিক আছে। এখন বিসি মাইনাস বি ফোর আমরা মানবে, সাপোজ মনে করি আমরা পাইলাম যে কত 3 পাইলাম, কত পাইলাম 3, আর বিসি অংশের এটা ছিল কত, বিসি অংশের এটা ছিল 8, ঠিক আছে। এখন আমাদের 8 আর বিই অংশের এটা বের করতে, তার মানে বিই ইকুয়াল টু কত আসবে তখন, বিই ইকুয়াল টু আসছে তখন আমার বি ফোর মাইনাস বিসি মাইনাস কি বি ফোর, তার মানে হচ্ছে কত 8 মাইনাস 3, 8 মাইনাস 3 তার মানে আসছে কত 4, কত আসছে 4 আসছে। আচ্ছা দূর ভাই ভুল করতে, 8 মাইনাস 3 মানে হচ্ছে 5 আসছে, কত আসছে 5 ভোল্ট। তার মানে হচ্ছে বিই অংশের এটা আসছে কত 5 ভোল্ট, ক্লিয়ার। এবার আসছি, এবার মনে করি আমি ইটা কীভাবে করবো, এটা তো আমার কি নাই, এই অংশের সাথে যুক্ত নাই, এই অংশের সাথে তো যুক্ত নেই। এবার আপনি বলছেন যে এটা বিয়োগ বা আছে, তো বিয়োগটা আমি বের করবো কীভাবে, এখন কথা হচ্ছে সেটা। এখন কথা হচ্ছে যে কি এই অংশের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না, বলছি তড়িৎ প্রবাহিত হয় না। তড়িৎ প্রবাহিত কখন হয় না, তড়িৎ প্রবাহের রুলস অনুযায়ী তড়িৎ কখন প্রবাহিত তখনই হবে না যখন দুইটা প্রান্তের বিভব পার্থক্য কী থাকবে, সমান থাকবে, অর্থাৎ দুইটা প্রান্তের বিভব পার্থক্য যখন সমান শূন্য হবে, বিভব পার্থক্য যখন শূন্য হবে তখন কি হবে না, এর মধ্যে ওই বর্তনীর ওই তার অথবা ওই বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে না। তড়িৎ প্রবাহ হওয়ার প্রথম শর্ত হচ্ছে বিভব পার্থক্য থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত বিভব পার্থক্য সৃষ্টি করা সম্ভব হবে না ততক্ষণ পর্যন্ত ওই বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে না। বুঝছি তো বিষয়টা। তো তার মানে হচ্ছে যে কি এই থেকে এফ এর মধ্য দিয়ে যেহেতু তড়িৎটা প্রবাহিত হয় নাই, তার মানে বুঝতে হবে আর এফ এর মধ্যে কোনো প্রকার বিভব পার্থক্য ছিল না। বিভব পার্থক্য তখনই থাকবে না যখন দুইটার পার্থক্য কি থাকবে, দুইটার মানে বিভব যখন সমান হবে, অর্থাৎ দুইটার লেয়ার যখন একই রকম হবে। মনে করি আমি দুইটা পাত্র রাখলাম, তো দুটো পাত্রের লেয়ার যখন একই, তখন এক পাত্র থেকে অন্য পাত্রে কি পানি কখনো যাবে না। ঠিক একই রকমভাবে এখানেও যে যদি আর এফ বিন্দুর বিভবটা সমান হয় তাহলে এদের মধ্যে কোনো বিভব পার্থক্য থাকবে না, আর এর মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। যেহেতু আর এফ এর মধ্যে দিয়ে কোনো প্রকার তড়িৎ প্রবাহিত হয় নাই, তার মানে বুঝতে হবে যে এদের মধ্যে কোনো প্রকার বিভব পার্থক্য নাই। তার মানে এদের বিভব পার্থক্য শূন্য, তার মানে ই বিন্দুর যে বিভব এফ বিন্দুর ঠিক একই পরিমাণ বিভব। তার মানে হচ্ছে এফ বিন্দুর বিভব হচ্ছে কত 5 ভোল্ট। তার মানে হচ্ছে আমাদের কি বলতে হবে, ডি বিন্দুর বিভব আর এফ বিন্দুর বিভব, তার মানে আমরা বের করতে পারছি তো ডি আর এফ বিন্দুর বিভব। বুঝছি, আশা করি বুঝছেন। এখন এগুলা আমি যেগুলো বলছি এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ভালো করে দেখলে আশা করি পারবেন। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বলতে এগুলো হচ্ছে কঠিন, বাকিগুলো তো যেগুলো আছে সেগুলো সহজ, এগুলো আপনি বুঝবেন আশা করি। আর ওগুলো যদি না বুঝেন বলিয়েন, ভালো করে পড়েন একটু, ঠিক আছে। কারণ হচ্ছে একটা জিনিস দেখেন, আপনার কিন্তু জেএসসিতে এ প্লাস মিস গেছে, তো এই প্লাস মিস হওয়ার কষ্টটা আশা করি বুঝেন। এই এসসিতে সেই ভুলটা করিয়েন না।